বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা রেস্টোর করা। পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে অলওয়েজ একটা আমাদের কালো ছায়া। আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু বাদ দিতে পারবো, কিন্তু আমরা প্রতিবেশী বাদ দিতে পারবো না। তারেক রহমানের সেই বিগত দিনের যেই কর্মকাণ্ড আছে, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত, সেই সময়টাতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার কর্মকাণ্ড যেভাবে একটা কালো মেঘের সৃষ্টি করেছিল, সেই ধরনের হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না। ডক্টর ইউনূস ছিল একটা টোটালি নন পলিটিক্যাল, সেলফিশ আর সেলফ সেন্টার্ড একটা মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া জীবনে কিছুই করে নাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের যদি সুসম্পর্ক হয়, সেক্ষেত্রে পাকিস্তান কি চাপে পড়তে পারে? সেই সম্ভাবনা আছে? আচ্ছা, আপনি বহুদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি সাবেক পিএস ছিলেন। সেক্ষেত্রে এই যে আমরা 2024-এর 5ই অগস্ট যে ঘটনা দেখেছি, সেই ছবি দেখার পরে নতুন করে এই সরকার পুনর্গঠন সম্ভব? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরল বিএনপি এবং প্রধানমন্ত্রী হিসেবে নাম উঠে আসছে তারেক রহমান। এই যে নতুন করে যেই রাজনৈতিক সমীকরণ এবং যেই কূটনৈতিক পরিবর্তন, এই সমস্ত কিছু নিয়ে এবং তার পাশাপাশি বাংলাদেশ ভারত তার সম্পর্ক সমস্ত নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। নমস্কার আলাউদ্দিন বাবু। যে প্রশ্নটা প্রথমেই করব, যে এই যে বিএনপি যে আসলো, এই ক্ষেত্রে কি মনে হচ্ছে যে এটা শুধুমাত্র একটা সরকার বিরোধী ভোট, বা একটা মানে এই ভোটটার পেছনে কি কারণ? মানে একদম কি জনতা যা ক্ষোভ তা কি উগড়ে দিল এইভাবে? অ্যাকচুয়ালি ধন্যবাদ। অ্যাকচুয়ালি যে ভোটটা গত পরশুদিন হয়ে গেল বাংলাদেশে, এটাতে বিএনপি জিতেছে, সেটা যেমন সত্যি, কিন্তু সত্যিকারভাবে জনমতের প্রতিফলন ঘটেছে এটা বলা যায় না। কারণ এই ভোটটা এমন একটি পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, এমনকি বিগত 1949 সালে জন্মের পর থেকে 12টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে 8টিতে বিজয়ী হয়েছে যে দল, সেই দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে এবং মুক্তিযুদ্ধের আরও কয়েকটি দলকে দূরে রেখে, বাইরে রেখে কর্মকাণ্ড নিষিদ্ধ করে এই নির্বাচনটা হয়েছে। তো আমরা মনে করি অলমোস্ট 55% লোকের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। সুতরাং আমরা এই নির্বাচনটাকে সত্যিকারের জনমতের প্রতিফলন হিসেবে মনে করি না। দেখা গেল যে এই নির্বাচনে জামাত অনেকটাই পিছিয়ে পড়লো, এক্ষেত্রে আপনি কি মন্তব্য করবেন? আমি আসলে জামাতের এটাকে পিছিয়ে পড়া মনে করি না, আমি জামাত অনেক এগিয়ে গেছে সেটা মনে করি। বাংলাদেশের রাজনীতিতে কখনো জামাতের ইসলাম ফ্যাক্টর ছিল না। বাংলাদেশের রাজনীতিতে একটা সময় অবশ্যই আওয়ামী লীগ একমাত্র ফ্যাক্টর ছিল, কিন্তু 75-এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে সেই পরিস্থিতির সুযোগ নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করার পর থেকে বিএনপি এবং আওয়ামী লীগ এবং তার পরবর্তীতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, তারপরে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দলের মধ্যে মূলত আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ, এই দুইটা ফোর্সের মধ্যে ইলেকশনের রেজাল্ট সীমাবদ্ধ থাকতো এবং কন্টেস্টও এখানে হতো। সেখানে জামাত কখনো মেজর ফ্যাক্টর হিসাবে আসেনি। জামাত সবসময় কোনো না কোনো দলের সাথে, দেখা গেছে বিগত সময়গুলোতে বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে এবং জোটবদ্ধভাবে তারা সরকার গঠনের ইতিহাসও তাদের আছে 2001 সালে। আর 91-এ সর্বশেষ সম্ভবত জামাত একা নির্বাচন করেছিল, তখন 4টা না 5টা সিট পেয়েছিল এবং জামাতের ভোট তখন সর্বকালের সর্বোচ্চ ছিল 6%, এবং তারপর এটা রিডিউসড হয়ে 2001 সালে বিএনপির সাথে করলেও সেখানে দেখা গেছে তারা আরও কমে গেছে, তাদের 4% ভোট। তো আমি মনে করি না এটা জামাতের যেই ভোট বৃদ্ধি মনে করি না, এটা হচ্ছে আওয়ামী লীগবিহীন নির্বাচনে একটা মেটিকুলাস ডিজাইনের যে প্রক্রিয়াটা চলছে তারই ভিত্তিতে একটা
কৃত্রিম দৃশ্য ফুটে উঠেছে, তাদের ভোট বেড়েছে। ওরা পিছিয়ে আসেনি। আমি মনে করি তারা আগের যে কোনো সময় থেকে রেজাল্টের বিবেচনা অনেক ভালো করেছে। তারা কখনো বিজয় হওয়ার পর্যায়ের দল ছিল না, এখনো নেই। আচ্ছা, তারেক রহমানের নাম প্রধানমন্ত্রী হিসেবে সামনে আসছে, সেক্ষেত্রে আপনার মনে হয় যেটা আন্তর্জাতিক স্তরে সেই রাজনীতিতে এটা একটা চ্যালেঞ্জিং হতে পারে? তারেক রহমান আসলে তো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কি করবে জানি না। তারেক রহমান নির্বাচিত হয়েছেন ফলটি একটা নির্বাচনের মধ্য দিয়ে, তারপর নির্বাচিত হয়েছেন, এটাই বাস্তবতা। তো আমি মনে করি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে থেকে আমাদের বাংলাদেশের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক সহযোগিতার বিষয়টা নিশ্চিত করা। বিকজ আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু বাদ দিতে পারবো, কিন্তু আমরা প্রতিবেশী বাদ দিতে পারবো না। তো আমি মনে করি তারেক রহমানের সেই বিগত দিনের যেই কর্মকাণ্ড আছে, বিশেষ করে 2001 থেকে 2006 পর্যন্ত, সেই সময়টাতে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার কর্মকাণ্ড যেভাবে একটা কালো মেঘের সৃষ্টি করেছিল, সেই ধরনের হওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না। তারপর অবশ্যই আমরা যেহেতু আশাবাদী মানুষ, আমরা বিশ্বাস করব বর্তমানের থেকে হয়তো কিছুটা ভালো হলেও হতে পারে, কিন্তু সেটাও প্রশ্ন সাপেক্ষ। আমরা দেখতে পেলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন। এক্ষেত্রে কি মনে হচ্ছে যে যেই একটা বাংলাদেশ ভারতের একটা বিষয়ে যেটা একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই দূরত্ব কি এবার মিটতে পারে? নরেন্দ্র মোদী যে বার্তা পাঠিয়েছেন, এটা আসলে একটা কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ। যে কোনো দেশে যে কোনো সরকার প্রধান বা যে কোনো দল নির্বাচিত হলে বিভিন্ন দেশের সরকার প্রধানরা সেটা বার্তা পাঠান এবং যোগাযোগ করেন, এবং নিয়ারেস্ট নেইবার হিসাবে সবার আগে মোদীজি করেছেন, এবং এটাই হচ্ছে স্বাভাবিক। এবং মোদীজি নিশ্চয়ই আশা করবেন বিগত 1.5 বছরে বাংলাদেশে এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে ডক্টর ইউনূস কর্তৃক যেই ধরনের একটা খারাপ দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে একটা খারাপ অবস্থা তৈরি করা হয়েছিল, সেখান থেকে উত্তর করতে চাইবেন, এটাই স্বাভাবিক। আমি মনে করি ডক্টর ইউনূস ছিল একটা টোটালি নন পলিটিক্যাল, সেলফিশ, সেলফ সেন্টার্ড একটা মানুষ, যে নিজের স্বার্থ ছাড়া জীবনে কিছুই করে নাই, এবং তার অন্যায় এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকার কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপগুলোর কারণে উনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি ওনার যে হিংসা, বিদ্বেষ এবং ক্ষোভ ছিল, সে ব্যক্তিগত কারণে উনি সেটা মেটাতে গিয়ে ভারতকেও এর সাথে টেনে এনেছেন, এবং ওই টানতে গিয়েই এই সম্পর্কটা এত দূর খারাপ হয়েছে বলে আমার বিশ্বাস। আর যেহেতু ডক্টর ইউনূস একজন নন পলিটিক্যাল মানুষ, তার কোনো অতীত নাই, ভবিষ্যৎও নাই, সুতরাং তিনি যখন ইচ্ছা যা খুশি তাই করতে পেরেছেন, আমি মনে করি কোনো রাজনৈতিক সরকার আসলে হয়তো ভালো হতে পারে, এটুকু আশা করা যায়। কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতার বিষয় নজর রাখা প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের যদি সুসম্পর্ক হয়, সেক্ষেত্রে পাকিস্তান কি চাপে পড়তে পারে? সেই সম্ভাবনা আছে? আসলে পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে অলওয়েজ একটা আমাদের কালো ছায়া। আমরা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে পরাজিত করে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এবং এখানে ভারতবর্ষ আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে। আমাদের প্রায় 1 কোটি শরণার্থী, এবং আমিও তখন ছোট ছিলাম, 10 বছর বয়স, আমিও এখানে ছিলাম শরণার্থী হিসাবে। 1 কোটি মানুষকে আমাদের আশ্রয় দিয়েছেন 9 মাস, মুক্তিযুদ্ধে ট্রেনিং দিয়েছেন, এবং সর্বোপরি 3রা ডিসেম্বরের পর থেকে 1971 সালের সরাসরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমাদের মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জন থেকে ত্বরান্বিত করেছিলেন। এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, এটা হচ্ছে ভারতের 18,000 সৈন্যের রক্তের বিনিময়ে আমাদের সাথে অর্জিত। তো সেই বাংলাদেশের অভ্যুদয়টা যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে হয়েছিল, তাদেরকে পরাজিত করে তখন থেকে
সেই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ এবং ভারত দুইটাকেই একই লাইনে রেখে পাকিস্তান সবসময় হিসাব করেছে, সবসময় ভারতের বিরুদ্ধেও থেকেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ যখন ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে থেকেছে। তো এখন সত্যিকার ভাবে আমি যেটা বলছিলাম আগে, যেহেতু প্রতিবেশী ট্রান্সফার করা সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না, আমাদের সবকিছুর সাথে আমরা পারস্পরিক, সাংস্কৃতিক, তারপরে এনভায়রনমেন্টাল সব ধরনের ইয়েতে আমরা পাশাপাশি দেশ হিসাবে আমাদেরকে থাকতে হবে। তো পাকিস্তান, আমি মনে করি বাংলাদেশ সরকার যদি তার নীতিতে চলে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, তাহলে পাকিস্তানের সাথে অতিরিক্ত মাখামাখির কোনো প্রয়োজন নেই। কারণ পাকিস্তান নিজেই একটা ভঙ্গুর অর্থনীতির দেশ, তারা নিজেরাই চলতে পারছে না, সুতরাং আমাদেরকে কোনো দিক দিয়ে কোনো কিছুতে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। তবে একটা বিষয় তাদের সুযোগ আছে, সবসময় করে থাকে, কারণ তাদের ন্যাশনাল বাজেট থেকে তারা মনে হয় বেশি বাজেট হচ্ছে তাদের বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের প্রশ্রয় দিয়াতে তাদের অতিরিক্ত বাজেট তারা খরচ করে, এবং সেটার জন্য তারা ভারতবর্ষে যেমন করে থাকে বিভিন্ন সময়, আমাদের বাংলাদেশেও কিন্তু তাদের শুরু হয়ে গেছে তাদের চাষাবাদ, সন্ত্রাসবাদের চাষাবাদ। আমি মনে করি ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হলে এবং সত্যিকারভাবে যদি সুপ্রতিবেশীমূলক আচরণ করে বাংলাদেশ সরকার আগায়, তখন সেটাকে চেক দিতে পারবে, হয়তো পারলেও পারতে পারে। তো এটা নিশ্চয়ই পুরাটাই নির্ভর করবে বলেছি বাংলাদেশ সরকারের সদিচ্ছার উপর। আচ্ছা, আপনি বহুদিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি সাবেক পিএস ছিলেন। সেক্ষেত্রে এই যে আমরা 2024-এর 5ই অগস্ট যে ঘটনা দেখেছি, সেই ছবি দেখার পরে নতুন করে এই সরকার পুনর্গঠন সম্ভব আমাদের পক্ষে? আপনাদের পক্ষে? আসলে সত্যিকার ভাবে 5ই অগাস্ট যে ছবিটা দেখানো হয়েছে সারা বাংলাদেশে, সেটা সত্যিকার চিত্র ছিল না, সেটি ছিল একটি মেটিকুলার ডিজাইনে তরুণ সমাজকে বিভ্রান্ত করে একটা ঘটনা ঘটানো হয়েছিল। কারণ যে কোনো সরকারের কিছু কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি থাকবে, ভালো কাজ করবে, কিছু ভুলভ্রান্তিও থাকবে। যেহেতু আওয়ামী লীগ সরকার 16 বছর এক ডাগারে সরকারে ছিল, অবশ্যই সবগুলো ভালো কাজ কোনো সরকার করেছে এটা কোনো সরকারি বুকে হাত দিয়ে বলতে পারে না, ছোটখাটো ভুলভ্রান্তি সবারই ছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি দেখবেন গত 1.5 বছরে বাংলাদেশের সংবাদপত্রে কোনো ধরনের মব কিলিং থেকে শুরু করে এই যে হাজার হাজার বাড়িঘর ভাঙলো, অগ্নিসংযোগ করলো, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, এগুলোর উপর কোনো নিউজ নেই, কোনো নিউজ বাংলাদেশের কোনো ন্যাশনাল মিডিয়াতে নেই, এভরিথিং ব্ল্যাক আউট। কিন্তু আমাদের সময় আপনি দেখবেন ছোটখাটো বিষয়গুলো খুব বড় আকারে দীর্ঘদিন ধরে প্রচার করা হয়েছে। এবং আপনি এটাও খেয়াল করবেন যে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য থেকে যে $39 মিলিয়ন একটা বছরে খরচ করা হয়েছে শুধু বাংলাদেশে সরকার পরিবর্তনের জন্য, এবং সেটা করা হয়েছে কিছু এনজিওর মাধ্যমে, কিছু তাদের পেইড লোকজনের মাধ্যমে, এবং তারা কিছু পেইড পলিটিক্যাল লিডার্সদের মাধ্যমে। তো সেটা দিয়ে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে জনগণকে। এবং অবশ্যই একটা বিষয় ছিল, যদিও বিষয়টা খুব ছোট, কোটা আন্দোলন ছিল, কোটা আন্দোলনকে কেন্দ্র করে জনগণের, ছাত্রদের অনুভূতিটাকে পুঁজি করে তারা এই ঘৃণ্য কাজটা করতে সমর্থ হয়েছে। তো আমি মনে করি গত 1.5 বছরে সেই আন্দোলনকারীদের চরিত্র, চিত্র এবং তাদের সমস্ত কিছু মানুষ বুঝতে পেরেছে, তরুণ সমাজে বুঝতে পেরেছে। আপনি দেখবেন এখন সোশ্যাল মিডিয়াতে যারা একসময় লাল দিয়ে পক্ষে বলতো, তাদের মধ্যে অন্তত 70-80% কিন্তু ঘুরে গেছে। তারা বলছে আমরা ভুল করেছিলাম। শুধু সেটা না, সেই আন্দোলনের নেতৃত্বদানকারীরা নিজেদেরকে প্রথম নিরপেক্ষ ছাত্রনেতা হিসাবে বলল, পরবর্তী তারা দেখা গেল স্বাধীনতার শত্রু এবং স্বাধীনতার বিরোধিতাকারী এবং ইসলামিক টেরোরিস্ট জামাতে ইসলামের সাথেই তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। এবং তার ফলশ্রুতিতে দেখবেন তাদের ইলেকশনের রেজাল্ট, টার্ন আউট অনেক কম সে সমস্ত ছাত্র নেতাগুলো।
তাদের যে দুইজন মেইন ছিল, একজন পাশ করেছে, তার অপোজিটে যে বিএনপি ছিল সে তার নির্বাচনে অযোগ্য হয়ে, ঋণ খেলাপির জন্য অযোগ্য হওয়ার কারণে খালি মাটি গোল দিয়েছে। আরেকজন পঞ্চগড় থেকে সার্জিস আলম, সে দেখবেন হেরে গেছে, অর্থাৎ তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনটা তো তারা জিততে পারে নাই। অর্থাৎ সেজন্য আমি মনে করি ওই 5ই অগাস্টের যে চিত্রটা, সেটার জন্য আওয়ামী লীগ পিছিয়ে পড়বো তা না। আমি বিশ্বাস করি 5ই অগাস্ট এবং তার পরবর্তীতে কয়েক মাস আমাদের অবস্থা খারাপ ছিল অবশ্যই। এখন আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের সাপোর্টার অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, এবং আগামী যে কোনো নির্বাচন নিরপেক্ষভাবে যদি হয়, বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় আসবে। আচ্ছা, এই যে আন্তর্জাতিক স্তরে এই নির্বাচনকে আপনি কতটা বিশ্বাসযোগ্যভাবে দেখছেন? এই নির্বাচনটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমি কিছু তথ্য দিতে চাই। যেমন 7:30টার সময়, সকাল 7:30 ভোট গ্রহণ শুরু হলো। 11টা পর্যন্ত 3.5 ঘন্টার ভোটের স্ট্যাটিস্টিক্স নির্বাচন কমিশন ঘোষণা করলো যে 32,000 কত কেন্দ্রের মধ্যে ভোট কাস্ট হয়েছে 14.96%, অর্থাৎ প্রতি ঘন্টায় 4.27% ভোট কাস্ট হয়েছে। এবং আমাদের এবং ওয়েস্ট বেঙ্গলও দেখবেন আপনি সকালবেলায় ভোটারদের লাইন থাকে প্রচণ্ড লম্বা। 11টা 11:30 পর থেকে ওইটা আস্তে আস্তে ফিকে হতে হতে দুপুরের দিকে প্রায় নাই বললেই চলে, দুপুর বিকেলের দিকে। ওই 3.5 ঘন্টায় ভোটার কাস্টিং রেট হচ্ছে পার আওয়ার 4.27। আবার 1 ঘন্টা পরে ডিক্লেয়ার করলো 32.88% ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ 4th আওয়ারে গিয়ে হলো 17.92% ভোট, 17.93%। 4th ঘন্টায়, প্রথম 3.5 ঘন্টায় 4.27 পার আওয়ার। তো এটা তো অস্বাভাবিক। তারপরে আপনি দেখবেন 3টার দিকে বললো যে 48% ভোট কাস্ট হয়েছে। সব পত্রপত্রিকায় লেখা হয়ে গেছে, সন্ধ্যার দিকে দেখবেন যে 48% ভোট কাস্ট হয়েছে। গতকালকে ঘুম থেকে উঠে সবাই পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে দেখলাম 60% ভোট কাস্ট হয়েছে। তো এই যে ভোটের সংখ্যাটা জ্যামিতিক হারে লাফিয়ে লাফিয়ে বাড়া, তো এটাতেই আপনি বুঝতে পারবেন যদি আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সত্যিকারভাবে পর্যবেক্ষণ করে থাকেন তাহলে কি হবে। আরও একটা স্ট্যাটিস্টিক্স দেই, কোনো কোনো জায়গায় দেখবেন আপনার প্রকৃত ভোটের চেয়ে অনেক বেশি ভোট পড়েছে। আমি এটার ক্ষেত্রে বলতে চাই, রাজশাহী 4, টোটাল ভোট হচ্ছে 3,19,909, আর কাস্টিং ভোট হলো 7,81,573, 244%, 244% ভোট কাস্ট হয়েছে। সিরাজগঞ্জ 4, রাজশাহী 4। সিরাজগঞ্জ 1-এ দেখেন গণভোটে ভোট কাস্ট হয়েছে, দেখানো হলো 7.89% গণভোটের রেজাল্টে। আবার টোটাল কাস্টিং দেখানো হলো 60.83%। তো সেম সংখ্যক কাস্টিং তো দুইটাতে হবে, তাই না? একইভাবে দেখেন নেত্রকোনা 3, সিরাজগঞ্জের 2, 3, 4 একই অবস্থা। নেত্রকোনা 3-এ টোটাল ভোটেও 4,20,686, কাস্টিং ভোট 5,02,438। নেত্রকোনা 3, 4, 5ও একই অবস্থা। এইভাবেই কিন্তু সবকিছু হয়েছে। তো ওই জন্যই যদি আমি তো বলছি বাংলাদেশের সংবাদপত্র তো ওই ডক্টর ইউনূসের ভাষায় সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতেছে। অবশ্যই স্বাধীনতা লিখতে না পারাটাও তো একটা স্বাধীনতা, স্বাধীনভাবে ঘুমাতে পারছে, কাজ করতে হচ্ছে না সাংবাদিকরা, তথ্য সংগ্রহ করতে হচ্ছে। তো ওই জন্যই বললাম বাংলাদেশের সংবাদ মাধ্যম পুরাপুরি নিয়ন্ত্রিত, সুতরাং এই সংবাদ মাধ্যমে কোনো কিছু আসছে না। আর বিশ্ব মাধ্যমগুলো আসলে, আপনি সাংবাদিকতা জগতে আছেন, আপনি জানেন অধিকাংশ তথ্য কিন্তু লোকাল মিডিয়া থেকেই সংগ্রহ করে থাকে। তো সেটা কতটুকু ওনারা ইয়ের সাথে প্রফেশনালিজমের সাথে বিশ্ব মিডিয়া তুলে আনতে পারবে, সেটা সময় জবাব দেবে। কারণ এই জিনিসটা কিন্তু বাংলাদেশের, আমি এখন যেটা বললাম, বাংলাদেশের একটা লিডিং ইংলিশ নিউজ পেপার বিজনেস স্ট্যান্ডার্ড, এই পত্রিকার গতকালকে সন্ধ্যার নিউজ আমি যেটা বললাম অলরেডি শুরু হয়ে গেছে।
আচ্ছা, এই যে নতুন সরকার গঠন, সেই নতুন সরকার গঠনে কোনটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং হতে পারে? বেকারত্ব, বাংলাদেশের মূল্যবৃদ্ধি, নাকি বিদেশ নীতি? বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডারটা রেস্টোর করা, মব ভায়োলেন্স থেকে দেশকে রক্ষা করা, এবং বাংলাদেশে গত ১.৫ বছরে যে পুরো সমাজকে বিভক্তিকরণের যে প্রক্রিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে শুরু হয়েছে, সেটা থেকে করে সমস্ত আইন, আদালত, অ্যাডমিনিস্ট্রেশন সবগুলোকে একটু নিরপেক্ষভাবে চালিয়ে আহ, লক্ষ লক্ষ ভুয়া মামলা প্রত্যাহারের মাধ্যমে জনসাধারণের সব অংশের মনে স্বস্তি ফিরিয়ে আনা এবং সমাজে একটা সামাজিক সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করাটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ গভর্নমেন্টের জন্য। আচ্ছা, এই নির্বাচনের ফলে এই যে নতুন যে সরকার গঠন, তাতে ভারত বাংলাদেশের যে সীমান্ত এলাকাগুলো, সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। এই টানাপোড়েনের যেই সমস্যাটা, সেটা কি ঠিক দিকে যাবে? মানে সেটা কি, সম্পর্কটা ঠিক হবে, নাকি আরো টানাপোড়েন বাড়তে পারে? এটা তো ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে, কারণ ২০০১ থেকে ৬ পর্যন্ত বিএনপির তখনকার শাসন আমলে টানাপোড়েন খুব বেশি বেড়েছিল এবং খুব খারাপ অবস্থা তৈরি হয়েছিল। এখন তারা বর্তমানে কি করবে সেটা ভবিষ্যতে জবাব দেবে। কালকের যে ফলাফল, তাতে কি এবার বাংলাদেশ ভারতের দিকে বেশি ঝুঁকবে, নাকি চীনের দিকে বেশি ঝুঁকবে, কি মনে হচ্ছে? এটা তো বাংলাদেশের বর্তমান নেতৃত্ব যারা ক্ষমতায় আসবেন তাদের উপর নির্ভর করবে। তো তারা তো অতীতে সবসময় চীনমুখী ছিলেন, চীন এবং পাকিস্তান মুখী ছিলেন অতীত সময়গুলোতে। এবার কি করবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় বিথিকার সঙ্গে আমি অনুষ্কা, টাইমস নাও খবর, কলকাতা।